হ্যালো সবাইকে স্টুডেন্ট, মিউট করে দাও। মাল্টিমিডিয়া ক্লাসে সবাইকে স্বাগত। কেমন আছো তোমরা? আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ, ভালো আছি। আশা করি সবাই এর আগে যে আমাদের নতুন একটা অধ্যায় শুরু হয়েছে, নতুন অধ্যায় বলতে নতুন একটা সিস্টেম, সেটা হলো যে আমাদের এখন তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে বলেছে। অ্যাসাইনমেন্ট তোমরা সবাই আশা করি জমা দিয়েছো। আর যাদের বাকি আছে তারা তো অবশ্যই ইসে 14 তারিখ আবার অ্যাসাইনমেন্ট আমাদের জমা দেওয়ার তারিখ আছে, সেদিন তোমরা জমা দিয়ে দিবে। এরপরেও তোমরা আরেকটা জিনিস সহজ ভাবে করতে পারো, সেটা হলো যারা অ্যাসাইনমেন্ট জমা দেওনি, যদি সংশ্লিষ্ট বিষয়ের স্যারদের যদি তোমরা ইমেইল নাম্বার নিতে পারো, তাহলে সেখানেও তোমরা জমা দিতে পারবে। ইমেইলেও সরাসরি পাঠিয়ে দিতে পারবে, তবে ব্যক্তিগত ইমেইলে, এখানে ক্লাস টিচারের ইমেইলে পাঠাবে না। কারণ ক্লাস টিচারের ইমেইলে পাঠালে সব ক্লাস টিচারের কাছে জট বেঁধে যাবে। এজন্য যে সাবজেক্ট যে স্যারে পড়াচ্ছে তার ইমেইল নাম্বারে পাঠালে ভালো হবে। তাহলে আজকের আমরা যেটা পড়াবো দেখি এখানে কি আছে পরবর্তীতে। আচ্ছা, এটা আমরা দেখতে পাচ্ছি এখানে আমার পরিচয়টা দেয়া আছে। বাদল চন্দ্র ঢালী, সহকারী শিক্ষক, শৈশব রাষ্ট্র সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা, সপ্তম শ্রেণী, তোমাদের বিষয় বাংলাদেশের বিশ্ব পরিচয়। আর এখানে এই চিত্র, এই ছবিগুলো একটু লক্ষ্য করি আমরা। এই ছবিগুলো যদি লক্ষ্য করি তাহলে এখানে আমরা দেখতে পাবো কি, সেই লাল সবুজের বিজয়ের, সেই লাল সবুজের বাংলাদেশ। অর্থাৎ এটা সেই 71 সালে যখন বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছিল, তখন কিন্তু সেই বিজয় মিছিলের একটা চিত্র। আর এটাও দেখতে পাচ্ছি যে এখানে কি জনসংখ্যার ঘনত্বটাই এখানে মিন করা হয়েছে। আর এটা বাংলাদেশের মানচিত্র। কোন জায়গায় বাংলাদেশের মানচিত্রে আমরা এই সে লোকজন কম কিন্তু দেখতে পাচ্ছি না, লোকজন দেখতে পাচ্ছি আমরা। বাংলাদেশের সর্বত্র লোক বিরাজ করছে, সব জায়গায় লোক আছে। তাহলে এটা মানে আমরা এই যে চিত্র দুটো দ্বারা, আমরা প্রথম চিত্র দ্বারা অর্থাৎ জনসংখ্যার ঘনত্বটাকে এখানে মিন করা হয়েছে, যে বাংলাদেশের যে প্রচুর যে জনসংখ্যা রয়েছে এটাই কিন্তু এখানে মিন করা হয়েছে। এখানে সেই যখন বিজয় মিছিল হয়েছিল 71 সালে 16ই ডিসেম্বরে, সেই বিজয় মিছিলে দেখো যে কি পরিমাণ উপচে পড়া ভিড়। এবারে বাংলাদেশের আনাচে কানাচে যে কোনো একটা জনসভা হলে সেখানে কি পরিমাণ লোক থাকে, এটাই এখানে মিন করেছে। হ্যাঁ, এটা আজকের পাঠ হলো তোমাদের ওভার পপুলেশন ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের জনসংখ্যা যে কি, এটা অতিরিক্ত জনসংখ্যাই আছে। বাংলাদেশের জনসংখ্যা কিন্তু এখন আর কম নেই, যথেষ্ট পরিমাণ বাংলাদেশের জনসংখ্যা। এখন আজকের শিক্ষণফল, সেটা আজকের পাঠ শেষে তোমরা কি করতে পারবে, যে জনসংখ্যা বৃদ্ধি সংজ্ঞায়িত করতে পারবে, জনসংখ্যা বৃদ্ধির কারণ চিহ্নিত করতে পারবে, জনসংখ্যা বৃদ্ধির প্রভাব ব্যাখ্যা করতে পারবে তোমরা, এরপর জনসংখ্যা বৃদ্ধির প্রতিকারের উপায় চিহ্নিত করতে পারবে। তাহলে আমাদের অবশ্যই এই পাঠটা অবশ্যই পড়ার দরকার আছে, এই অধ্যায়টা পড়ার দরকার আছে। এই অধ্যায়টা পড়লে আমরা এগুলো আমরা জানতে পারবো, এগুলো জানতে পারবো। তাহলে আমাদের অবশ্যই জনসংখ্যা বৃদ্ধি কি এটা আমাদের জানা উচিত, এবং জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি সেটাও জানা উচিত। জনসংখ্যা বৃদ্ধি এর ফলে প্রভাব আমাদের জীবনের উপর কি পড়ছে সেটা আমরা জানতে পারবো। আর জনসংখ্যা প্রতিকারের উপায়টাও আমরা এখানে জানতে পারবো। তাহলে এই অধ্যায়টা অবশ্যই আমরা পাঠ করব। এই পাঠ করলে এগুলি আমরা অবশ্যই জানতে পারবো। আর এই বাংলাদেশের জনসংখ্যা সমস্যা রয়েছে, এখন তার মধ্যে জনসংখ্যা বৃদ্ধি হলো এর ভিতরে অন্যতম।
আর প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যা ঘনত্ব সময়ের অনুপাতে মাত্রাতিরিক্ত হওয়া, তাই জনসংখ্যা বৃদ্ধি হিসেবে পরিচিত। জনসংখ্যা বৃদ্ধি যে এটা আমরা কিভাবে আমরা কেন বলবো যে এটা জনসংখ্যা বৃদ্ধি? তাহলে দেখবো প্রতি বর্গ কিলোমিটার জনসংখ্যার ঘনত্বের উপরে কিন্তু এই জনসংখ্যা বৃদ্ধিটা নির্ভর করে। তাহলে আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধি এটা অবশ্যই আমাদের প্রতি বর্গ কিলোমিটার যদি আমরা ধরি সেখানে কত লোক বাস করে তোমরা বলতে পারবে কেহ? যে বর্তমানে বাংলাদেশে জনসংখ্যা বৃদ্ধি প্রতি বর্গ কিলোমিটার কত আছে? জনসংখ্যা বৃদ্ধি না, মানে জনসংখ্যার ঘনত্ব কত আছে? 1015। এটা কিন্তু 2015-16 তে ছিল 1015, কিন্তু এখন কিন্তু জনসংখ্যার বৃদ্ধি, সরি, জনসংখ্যার ঘনত্ব কিন্তু আগের চেয়ে অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। একটু একটু বেশি আছে, সেটা হলো কত 1200 কত জন জনসংখ্যা 1252 জন। বর্তমানে কিন্তু 1252 জন ইসে প্রতি বর্গ কিলোমিটারের লোক সংখ্যা বসবাস করছে। জনসংখ্যা বৃদ্ধির কারণটা কি? জনসংখ্যা বৃদ্ধির কারণ হলো উচ্চ জন্মহার ও নিম্ন মৃত্যুহার। উচ্চ জন্মহার নিম্ন মৃত্যুহার বলতে কি বোঝায়? যে বাংলাদেশের জন্মহারের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ এখন যে কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় এখন কিন্তু মরে কম যাচ্ছে। তাহলে এটা কি চিকিৎসা বিজ্ঞানের উন্নয়নের জন্য কিন্তু এটা ঘটেছে। তাহলে আমাদের দেশে জন্মহার যেভাবে হচ্ছে, মৃত্যুহার কিন্তু তার চাইতে অনেক কম। একটা যদি তোমাদের কাছে যদি একটা তথ্য তুলে ধরি, তাহলে সেখান থেকে তোমরা বুঝতে পারবে যে জনসংখ্যা আগে কত মরতো আর এখন কত মরে। তাহলে সেই তুলনায় আমরা দেখবো যে সেই প্রথম থেকে আমাদের যে জনসংখ্যা জন্মহার যেভাবে ছিল তার সাথে জন্মহার কিন্তু কমে গেছে অবশ্য, কিন্তু মৃত্যুহার অনেক কমে গেছে তার থেকে। মৃত্যুহার কমে যাওয়ার ফলে জনসংখ্যাটা বেশি বৃদ্ধি পেয়েছে। এবার হলো বাল্য বিবাহ, বহু বিবাহ। বাল্য বিবাহ কি? আমাদের দেশের ছেলে মেয়েদের কিন্তু খুব কম বয়সে বিবাহ হয়, এটা হলো বাল্য বিবাহ। আর বহু বিবাহ কি? একজনে অনেকগুলো বিবাহ করতে পারে, এটা হলো বহু বিবাহ। তাহলে বাল্য বিবাহ যেটা আমাদের দেশে 18 বছরের কম বয়সে যদি বিবাহ, সেটাকে আমরা বাল্য বিবাহ ধরে নেব। আর একের অধিক যদি বিবাহ করে, সেটাকে আমরা বহু বিবাহ ধরে নেব। এখন বাল্য বিবাহ 18 বছর বলছে, এখন কি মেয়েদেরকে 18 বছর হলে আর ছেলেদের 21 বছর হলেই কি বিয়ে করবে? এটা না, এটা একটা এজ ধরেছে যে ন্যূনতম এত হলে বিবাহ দেওয়া যাবে, এর কম হলে দেওয়া যাবে না, এটা কিন্তু এটাই বলা হয়েছে। এখন একটা মেয়ের 18 বছর হলো, একটা ছেলের 21 বছর হলো, তাদেরকে বিয়ে না? না, তা কিন্তু নয়। দেখা যাচ্ছে যে এরকম তার 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30 বছরও এরকম বিবাহ হয়ে থাকে। তাহলে তোমরা যদি একটু আমরা যদি এই যে সরকারি চাকরির কথা যদি বলি, সেখানে কিন্তু একটা চাকরি কি 18 বছরের সরকারি চাকরি হতে পারে। এখন সবার কি 18 বছরের চাকরি হয় নাকি? অনেকের তো বয়স 25, 26, 27, 28 এবছরের চাকরি হয়। এই বাল্য বিবাহটা কি একই রকম, যে এটা 18 বছর কম বয়সে ছেলে মেয়েদের বিবাহ দেওয়া যাচ্ছে, মেয়েদের বিবাহ দেওয়া যাবে না, বেশি বয়স হলে বিবাহ দেওয়া উচিত। এটার বহু বিবাহ, এটা আমাদের দেশে যে অন্য দেশে নাই তা না, অন্য দেশেও আছে, আমাদের দেশে আছে বহু বিবাহ। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এরপরে ছেলে সন্তানের প্রত্যাশা, এই যে একটা একটা ভাইটাল পয়েন্ট, ছেলে সন্তানের প্রত্যাশা, এটা আমাদের দেশে কিন্তু আছে। অর্থাৎ একই পরিবারে দেখবা যে 4টা মেয়ে আছে, এরপরে কিন্তু তারা আবার সন্তান নিচ্ছে, বাবা মা কেন নিচ্ছে? যে একটা ছেলে সন্তান তারা চাচ্ছে। কারণ আমাদের দেশের বাবা মায়েরা মনে করে যে ছেলেরাই তাদের ভবিষ্যৎ, অর্থাৎ তারা যখন বৃদ্ধ হবে তাহলে এই ছেলেরাই তাদের দেখবে, মেয়েরা দেখবে না। এটা আমাদের বাবা মায়ের একটা অন্ধ ধারণা। এটাকে কি বলবো আমরা, কুসংস্কারই বলতে পারি। যে ছেলে সন্তান কেন প্রত্যাশা করবে? একটা মেয়ে, সে তো সন্তান। একটা বাবার মায়ের একটা মেয়ে, সেও সন্তান। ভবিষ্যতে সে বাবা মাকে অবশ্যই সে মেয়েরা দেখবে। যেমন এখন বাংলাদেশের যে প্রধানমন্ত্রী আমাদের মেয়ে কিন্তু, এরপরে বাংলাদেশের যে স্পিকার, জাতীয় সংসদের স্পিকার, সেও কিন্তু মেয়ে, এরপরে শিক্ষামন্ত্রী, সেও কিন্তু মেয়ে। তাহলে মেয়েদের উপর কেন আমরা আস্থা রাখছি না? ছেলে সন্তান কেন প্রত্যাশা করছি? এটা বাবা মায়ের একটা ভুল ধারণা,
আমাদের সমাজের একটা ভুল ধারণা। বাবা মায়ের দোষ দিলেই চলবে না, এটা আমাদের দেশের সমাজে চলে আসছে এটা। হ্যাঁ, যে ছেলে সন্তান ৭-৮টা মেয়ে হয়, তারপরে ছেলে সন্তানের জন্য আবার ইসে ছেলে সন্তান প্রত্যাশার জন্য আবার তারা সন্তান নেয়। তো তাহলে এই কুসংস্কার থেকে, এই ধ্যান ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরপরে আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির নিয়মিত ব্যবহার। এই আধুনিক জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি, এটা যদি আমরা নিয়মিত ব্যবহার করতে পারি তাহলে কিন্তু আমাদের জন্মহার কমে যাবে। জন্ম, মৃত্যু, বিবাহ বিচ্ছেদের নিবন্ধন বাধ্যতামূলক ও বাস্তবায়িত ধীরগতি। এর জন্য কিন্তু এই যে জন্ম মৃত্যু, এটা কিন্তু আমরা অনেকেই রেকর্ড করে রাখি না, এটা রেকর্ড করা উচিত। একটা শিশু জন্মগ্রহণ করার পরেই তাকে কি করতে হবে, এই যে জন্ম সনদ, এখন তো সব জায়গায় চাচ্ছে, আগে কিন্তু এটা লাগতো না। এখন তোমরা ভর্তি হও, এই যে অনেক যে বাচ্চা ভর্তি হয় প্রথম, তাদের কিন্তু জন্ম সনদ লাগে, অর্থাৎ 6 বছর, 6+ হতে হবে বয়স। তাহলে এখন আবার নতুন সরকার একটা নিয়ম করেছে যে প্রাথমিক যেটা 5 বছর প্লাস হলেই সে প্রাথমিকে ভর্তি হতে পারবে। এরপরে মৃত্যু, সেখানেও কিন্তু এটা রেকর্ড রাখা দরকার। এরপরে বিবাহ বিচ্ছেদের যে আমাদের যে নথিপত্র যেগুলি আছে, যে এই যে কাবিননামা, সেগুলো সবার করা উচিত। এরপর জনসংখ্যা বৃদ্ধির আরো কারণ আছে, যে দারিদ্র, অর্থাৎ দরিদ্র জনগোষ্ঠী। একটা সচেতন নাগরিক সে বুঝতে পারে যে আমার সংসারটা কিরকম হবে। একটা শিক্ষিত নারী এবং পুরুষ সে বুঝতে পারে আমার ছেলে মেয়ে কয়টা হলে আমার ভবিষ্যৎটা ভালো হবে আর কয়টা না হলে না, এটা বুঝতে পারে। কিন্তু একটা দরিদ্র মানুষ, খেটে খাওয়া মানুষ, সে কিন্তু এটা একটু কমই বুঝতে পারে। এই জন্য দেখবো যারা গরিবের ঘরে সন্তান সন্ততি বেশি হয়, যারা এসে ডে লেবার বলবো, যারা শ্রমিক, তারপর যারা রিক্সা চালক, যারা দরিদ্র সীমার নিচে বসবাস করছে, এদের ঘরে কিন্তু আমরা জনসংখ্যা একটু বেশি দেখবো। তারপরে এছাড়া কিন্তু যাদের ফ্যামিলি একটু হাই কোয়ালিটির ফ্যামিলি, যাদের বংশ মর্যাদা একটু ভালো, শিক্ষিত যারা, তাদের কিন্তু এই যে জনসংখ্যা একটা ফ্যামিলি বাদে অনেক ফ্যামিলি, বড় ফ্যামিলি, সেখানে জনসংখ্যা বেশি আছে, কিন্তু এরপরে নারী শিক্ষার অভাব। আমাদের দেশে তো অবশ্যই নারী শিক্ষার অভাব রয়েছে। নারীরা আমাদের দেশে পশ্চাৎগামী, অর্থাৎ সামনে অগ্রসর হচ্ছে না। মানে আমাদের দেশের যে সরকার আছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী যে আছে, সে চাচ্ছে যে সব ক্ষেত্রেই নারীরা অংশগ্রহণ করুক, বিশেষ করে শিক্ষার ক্ষেত্রে। এই জন্য কিন্তু ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা অবৈতনিক করেছে শুধু মেয়েদের জন্য। এরপরে অজ্ঞতা ও কুসংস্কার। অজ্ঞতার জন্য আর কুসংস্কার জন্য জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এটা হলো আমাদের যে জন্ম নিয়ন্ত্রণ যে একটা কার্যক্রম আমাদের আছে, হ্যাঁ, এটা কিন্তু আমরা করি না। এটাই আমাদের জনসংখ্যা নিয়ন্ত্রণ কার্যক্রমের সমন্বয়হীনতা, বাস্তবায়নে তৎপরতা, কার্যকর প্রচারণার অভাব। জনসংখ্যা নিয়ন্ত্রণের যে কার্যক্রম যে সরকারের রয়েছে, এটা প্রচারণার অভাব আমাদের রয়েছে। এটা যদি আমরা প্রতিটা ফ্যামিলিতে গিয়ে যদি এটা করতে পারি, সেখানে জনসংখ্যা আমাদের নিয়ন্ত্রণে থাকবে। কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থা ত্বরান্বিত করা, অর্থাৎ নারী পুরুষ যদি তাদের যদি কাজ করার যদি ক্ষেত্র তৈরি করা যায়, তাহলে দেখবো আমরা কাজ করায় ব্যস্ত থাকবো, সেখানে সন্তান উৎপাদনে আমরা ব্যস্ত থাকবো না। এখন আমাদের যদি কোনো কাজ না থাকে, আমরা যদি ঘরে বসে থাকি, তখন দেখবো যে নারী পুরুষ সেখানে সন্তান বৃদ্ধি পাচ্ছে। আর যদি কাজের মাধ্যমে যদি থাকা যায়, সেখানে তারা কিন্তু সেটা নিয়ে ব্যস্ত থাকে। অর্থাৎ এই সন্তান জন্মদানের ব্যাপারে তারা কিন্তু তখন নিজস্ব হয়ে যায়, তারা কিন্তু উৎসাহ পায় না। আর যদি কোনো কাজ না থাকে, তখন কিন্তু আমরা সেটা দেখি সেখানে জনগণের একটা উৎসাহ পেতে থাকে। এবারে উচ্চ জন্মহার, নিম্ন মৃত্যু হার। আমাদের দেশে জনসংখ্যা উচ্চ জন্মহার বলতে মানে যারা জন্ম নিচ্ছে বেশি জন্ম করে, কম হচ্ছে, হ্যাঁ, মৃত্যু কম হচ্ছে, এটাই হলো উচ্চ জন্মহার। আর এর আগে যে জন্মের সময় যেসব শিশু মারা যেত, তার থেকে কিন্তু এখন কম মারা যায়। যেমন একটা যদি তথ্য তোমাদের যদি বলি, যে 1980 সালে মৃত্যুর সংখ্যা ছিল মাতৃমৃত্যুর, এই যে শিশু না, মাতৃমৃত্যুর সংখ্যা ছিল 650। তারপর 1990 সালে ছিল 574 জন, 2001 সালে ছিল 322 জন। এটা কি
এটা কিন্তু প্রতি লাখের কথা বলছি। আর 2010 সালে সেটা কমে 194 জন হয়েছে প্রতি লাখে কিন্তু। এরপরে জি হলো স্যার। বিশ্ব ব্যাংকের যে একটা তথ্য, সেখানে দেখবো যে 2016 সালে এই যে মাতৃমৃত্যু হার এত কমে গিয়েছে, যে সেখানে মাত্র 176 জন এসে মা মারা গিয়েছে প্রতি লাখে কিন্তু। তাহলে এখানে দেখবো কি মৃত্যুর অনেক কমে গিয়েছে। এটা আমাদের উন্নত চিকিৎসার জন্য বলি বা অন্য কোনো কারণে বলি। এই যে এটা কি একটা বিবাহের আমরা চিত্র দেখতে পাচ্ছি। এটা এটা কি বাল্য বিবাহ দেখতে পাচ্ছি। এই যে কম বয়সী ছেলে মেয়েরা বিবাহ করছে। আবার এখানে এই আর ভদ্রলোক এটা বহু স্যার। কি যে খুব হাসিমুখ আছেন, সে 4টা বিয়ে করেছেন, হ্যাঁ 4টা 3টে বিয়ে করেছেন এখানে দেখতে পাচ্ছি। এগুলো খুব হাসি মুখে আছেন। আসলে এটা আমাদের দেশের জন্য হাসি মুখ নয়, এটা আমাদের দেশের জন্য অশনি সংকেত। এটা অশনি সংকেত, এটা অশনি সংকেত। কারণ এই কম বয়সে বিবাহ না করাই ভালো, আর বউ করাটাই ভালো। স্যার বলো। স্যার হ্যাঁ হ্যাঁ, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। জনসংখ্যা, জন্ম, মৃত্যু, বিবাহ, বিচ্ছেদ, নিয়ন্ত্রণ, বাধ্যতামূলক স্ক্রিনে কে যেন বারবার আঁকাআঁকি করতেছে। এই যে জন্ম সনদ আমাদের করতে হবে, এরপরে আমাদের ম্যারেজ সার্টিফিকেট এটা থাকতে হবে। এটা কিন্তু আমাদের অবশ্যই দরকার। আর এই জন্ম হলে আর যদি কারো বিবাহ হয়, সাথে সাথে আমরা এটা করে ফেলবো। এই সনদটা করে ফেলবো, এটা অবশ্যই সবার করা উচিত। এই জন্য যদি জন্মের সাথে সাথেই আমরা যদি জন্ম সনদ করে ফেলি, তাহলে কিন্তু আমাদের ওই যে সার্টিফিকেট নিয়ে অনেকে ভুল তথ্য দেয়। তারপরে আবার অনেকে আহ, উম, 2-3টে জন্ম সনদ তৈরি করে, এটা কিন্তু হয় না। আর দারিদ্র কিন্তু আমাদের দেশে একটা জনসংখ্যা বৃদ্ধির কারণ। এখানে দেখছো যে দরিদ্র জনগোষ্ঠী, এখানে কত আছে দরিদ্র জনগোষ্ঠী। তারপরে এখানে একই প্লেটে অনেকে খাচ্ছে, এটা কিন্তু দারিদ্রতার জন্যই আমাদের হচ্ছে। স্যার, জনসংখ্যা বৃদ্ধির কারণ দারিদ্র্য কিভাবে হয়? আর, দরিদ্র দারিদ্রতা তো জনসংখ্যা বৃদ্ধির একটা প্রধান কারণ। কারণ দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে যেমন এই যে রিক্সা চালক, তারপরে নির্মাণ শ্রমিক, তারপরে এই যে ডে লেবার যারাই আছে, তারা কিন্তু অনেক হুম। দরিদ্র। সেখানে কিন্তু তারা হিসাব করে না যে আমি কত টাকা কামাই করছি, আমার পরিবারে কয়টা সন্তান দরকার, এটা কিন্তু তারা কখনো হিসাব করে না। এরা একটা জিনিস চিন্তা করে যে পেট দিয়েছেন যিনি, আহার দিবেন তিনি। এটা কিন্তু সৃষ্টিকর্তার উপর নির্ভরশীল। এটা কিন্তু জনসংখ্যার একটা বৃদ্ধির প্রধান কারণ। আর যারা শিক্ষিত মানুষ, তারা কিন্তু চিন্তা করে যে আমার সংসারটা কিভাবে, আমি যে আয় করছি কিভাবে ভরণ পোষণ হবে, তারা কিন্তু এই কথাগুলো চিন্তা করে। কিন্তু দরিদ্র লোকেরা কখনো এই কথাগুলো চিন্তা করে না। এই জন্য কিন্তু দারিদ্র্যের দরিদ্র পীড়িত সংসারে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি বেশি পায়। আর শিক্ষিত যে যেখানে দেখবো, সেখানে কিন্তু জনসংখ্যা বৃদ্ধি কম। যে ছেলে জি হোক স্যার, মেয়ে তারপর হোক, আছে অজ্ঞতা ও কুসংস্কার। এখন কিন্তু ছেলে হোক মেয়ে হোক, দুটো সন্তানই যথেষ্ট। হ্যাঁ, এই বিশ্বাসে আমরা হব। স্যার, এখানে প্রথম ছবিটা দ্বারা কি বুঝাইছে? এটা অজ্ঞতা কুসংস্কার। এই যে ছেলে মেয়েদের যে আহ, বেশি যে জন্মগ্রহণ করা, এটাই বুঝাচ্ছে। কিন্তু আমার মনে হইতেছে কি, এই প্রথমে জোড়া কলা খাইলে যে দুইটা জোড়া সন্তান হয়, তারপরে এই যে কালো বিড়াল দেখলে এটা জোড়া সন্তান হয়, এইগুলাই। কালো বিড়াল দেখলে এটা একটা অশনি সংকেত। তারপরে জোড়া কলা, অনেকেই কিন্তু ওই জোড়া কলা খায় না, জোড়া কলা খেলে জোড়া সন্তান হয়, এটা কিন্তু একটা কুসংস্কার আছে। এটাও কিন্তু একটা বাংলাদেশের কুসংস্কার এবং অজ্ঞতা। অনেকে দেখবে কলা কিনতে গেলে জোড়া কলা কিনে না, জোড়া কলা খায় না। এটা একটা কুসংস্কার আমাদের দেশে। আর কর্মক্ষম নারী পুরুষের কর্মসংস্থান ত্বরান্বিত না করা। আমাদের দেশের নারীরাও কিন্তু কাজ করতে পারে, তাদের কিন্তু সেরকম কর্মক্ষেত্রের জায়গা নেই। অতএব এই কর্মসংস্থানের জায়গা আমাদের করতে হবে। এখন জনসংখ্যা বৃদ্ধির যে প্রভাবটা, জনসংখ্যা বৃদ্ধির সামাজিক একটা প্রভাব রয়েছে। সমাজে অবশ্যই
অনেক কিছুর ব্যাঘাত জি, ঘটে, স্যার। এরপর জনসংখ্যা বৃদ্ধি অর্থনৈতিক একটা প্রভাব পড়ে, আর জনসংখ্যা বৃদ্ধির রাষ্ট্রীয় প্রভাব পড়ে, যেখানে রাষ্ট্র জায়গা দিতে পারে না, মানে জনসংখ্যা বৃদ্ধির ফলে জি স্যার। কিছু জমি ছাড় করতে হচ্ছে। একইভাবে যদি জনসংখ্যা যেখানে বাবা কতজন যোগান দিতে পারে, সেখানে মা যদি মানে রাষ্ট্রীয় একার উপর অনেক জনসংখ্যার চাপ পড়ে, তাহলে এটা অবশ্যই প্রভাব পড়ে। জনসংখ্যা বৃদ্ধির ফলে নির্ভরশীল জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আগামী 3 শতকে এদেশে নির্ভরশীল জনসংখ্যা হবে 40%, আর কর্মক্ষম জনসংখ্যা থাকবে 60%। তাহলে দেখো, কর্মক্ষম জনসংখ্যা 60%, নির্ভরশীল জনসংখ্যা 40%, তাহলে এই 60-40 দিয়ে করবে। তাহলে এখানে কি করতে হবে? অবশ্যই কর্মদক্ষতার মাধ্যমে জনসংখ্যা কর্মক্ষম করতে হবে। এই কর্মক্ষম জি স্যার। ক্ষেত্রে আমাদের যে কর্মসংস্থান, সেটা আমাদের বাড়াতে হবে। আর অধিক জনসংখ্যার কারণে শিক্ষা, স্বাস্থ্য, বস্ত্র, বাসস্থান, নিরাপত্তা, বিনোদন সকল ক্ষেত্রে এটা বিরূপ প্রভাব ফেলবে। সকল ক্ষেত্রে জি বিরূপ স্যার, প্রভাব আমাদের ফেলবে। দেশকে দেখো, এদের এখন ভার এই বোঝা গেল জনসংখ্যার ভার কতজন বহন করতে বিরূপ একটা পারবে না। প্রভাব করছে। এরপর সামাজিক একটা যে আমাদের সামাজিক ভাবে একটা সমস্যা সৃষ্টি করছে, রাজনৈতিক ভাবে সমস্যা সৃষ্টি করছে, তারপরে অর্থনৈতিক ভাবে এই জনসংখ্যার সমস্যা সৃষ্টি করছে। কারণ অর্থনৈতিক সে একই ঘরে যদি 7-8 জন যদি লোক থাকে, সেখানে যদি একার উপর নির্ভরশীল হয়, তাহলে সেখানে সেখানে কি অর্থনৈতিক একটা প্রভাব বিস্তার করবে জনসংখ্যা। আমাদের দেশে কি করতে হবে? জনসংখ্যা প্রতিকারের উপায় বাল্য বিবাহ নিরোধ করতে হবে, আর বিবাহ আইনানুগ যে বয়সটা আছে সেটা কার্যকর করতে হবে, উৎপাদনমুখী জি কর্মের স্যার। সুযোগ সৃষ্টি এবং সেখানে অংশগ্রহণ করার ব্যবস্থা করতে হবে, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ কর্মসূচি বাস্তবায়ন করতে হবে, আর ছোট পরিবার গঠনে উদ্বুদ্ধ করতে হবে। এই যে ছোট পরিবার, এই যে কথাটা, এটা কিন্তু শিক্ষিত, যে তুমি যে একটা প্রশ্ন করেছিলে, যে স্যার দারিদ্র কিভাবে জনসংখ্যা বৃদ্ধি পায়, যে দারিদ্র জনগোষ্ঠী তারা মনে করে না যে ছোট পরিবার থাকলে ভালো, কিন্তু এটা শিক্ষিত পরিবার মনে করে যে ছোট পরিবার রাখাটাই ভালো। জি স্যার, ভালো। কে মানব সম্পদে রূপান্তরিত করতে হবে। অর্থাৎ আমাদের যে জনসংখ্যা আছে তাদের মানব সম্পদে, মানে কি, এদের উন্নত প্রশিক্ষণ দিয়ে আহ, তারা মানব সম্পদে রূপান্তরিত হবে, অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে তারা অগ্রসর হবে, অর্থনৈতিক ক্ষেত্রে পরিধি বিস্তার লাভ করবে, যার জন্য আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে। এখন জনসংখ্যা বৃদ্ধি কি, এটা তোমরা মূল্যায়ন করতে পারবে। জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ এটাও তোমরা জানতে পারবে। এটা তোমরা জানতে পারবে, কিন্তু তোমরা এখন লিখতে পারবে। এতক্ষণ যে জনসংখ্যা সম্বন্ধে তোমরা জানলে, সেটা দ্বারা এটা তোমরা করতে পারবে। জনসংখ্যা বৃদ্ধিটা কি, জনসংখ্যা বৃদ্ধির প্রধান যে কারণ, সেটাও তোমরা স্যার একটু জোরে কথা বলেন। আর জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যার পরিবর্তনের পার্থক্য। জনসংখ্যা বৃদ্ধি, জনসংখ্যা পরিবর্তন পার্থক্য। নির্দিষ্ট সময় দেশের জনসংখ্যা পরিবর্তন শতকরা প্রকাশ করা যাবে, আর জনসংখ্যা জন্ম মৃত্যু দেশান্তর জনসংখ্যা পরিবর্তন আর পরিবর্তিত জনসংখ্যা দ্বারা প্রকাশ পায়। আচ্ছা, আজকের বাড়ির কাজ যেটা থাকবে তোমাদের, জি স্যার, মেয়েদের ঠিক আছে। বাংলাদেশে মেয়েদের বিয়ের ন্যূনতম বয়স কত? বসতি স্যার 18 বছর। বৃদ্ধিতে সহায়তা করে ব্যাখ্যা করো। আর 61 সালের এটা বাড়ি কাজ। অর্থাৎ, হ্যাঁ, এটা বাড়ির কাজ। স্যার এটা তো সৃজনশীল 1 নম্বর প্রশ্ন বইয়ের। হ্যাঁ। আচ্ছা, স্যার এই যে এখানে তো পার্ট 3 এ লেখা আছে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক স্তরের কারণ ও ফলাফল, তাই না? আমরা কি এটা পড়বো না? হ্যাঁ, স্যার, হ্যাঁ, বলো। এটা কি শুধু বাড়ির কাজ নাকি অ্যাসাইনমেন্ট আবার? অ্যাসাইনমেন্ট শেষ। এটা অ্যাসাইনমেন্ট না, এটা অ্যাসাইনমেন্ট বাড়ির কাজ। শেষ। অ্যাসাইনমেন্ট যেগুলো অনলাইনে পাবে তোমরা, সেটাই অ্যাসাইনমেন্ট, এগুলো বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকো। থ্যাংক ইউ অল। ঠিক আছে স্যার, আসসালামু আলাইকুম। স্যার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আসসালামু স্যার আলাইকুম। একটু ভিডিওটা অন করেন। আসসালামু আলাইকুম। আপনাকে একটু আসসালামু দেখি। আলাইকুম। স্যার